মধ্যরাতের চাঁদ। পর্ব ১-১। লেখনীতে মুস্তারিন মুশাররাত। সময়টা রোদ-ঝলমলে দুপুরবেলা। বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছে। মেহমানদের প্রাণবন্ত আলাপ আর বাচ্চাদের কোলাহলে ড্রয়িংরুমের দিকটা সরগরম। প্রত্যাশা গোসল সেরে পরিপাটি হয়ে ড্রয়িংরুমের দিকে এগিয়ে যেতে যেতে দূর থেকেই চোখে পড়ল টেবিলে শরবতের গ্লাস, বেশ কয়েকটা অচেনা মুখ। নীলা হাসি মুখে কুশলাদি বিনিময় করছে। প্রত্যাশা খানিক দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। আচমকাই শর্মিলা ডাক দিলেন, প্রত্যাশা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, পরিচয় করিয়ে দিই গু। প্রত্যাশা হালকা হাসি ঠোঁটে এনে এগিয়ে যাচ্ছিল। এমন সময় সামনে এসে দাঁড়ালেন নিহারিকা। চোখে একরাশ কঠিন দৃঢ়তা। দারাজ স্বরে বললেন, দাঁড়াও। প্রত্যাশা থেমে কিছুটা বিভ্রান্ত হয়ে নিহারিকার দিকে তাকাল। বুঝে ওঠার আগেই নিহারিকা ওর কবজি চেপে ধরলেন। গলা আদেশমাখা কর্কশতা নিয়ে বললেন, আমার সঙ্গে চলো। প্রত্যাশা হঠাৎ নিহারিকার এরূপ আচরণ ঠাহর করতে পারল না। নিহারিকা শক্ত হাতে টেনে নিয়ে গেলেন নিজের রুমে। পরিস্থিতিটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে প্রত্যাশা চুপচাপ হেঁটে গেল। শর্মিলা কপালে ভাঁজ ফেলে ভাবলেন, আপার আবার কি হল? হুটহাট আপার যে কি হয় না, বুঝতে পারি না। মেয়েটা কোনো ভুলটুল করেনি তো? এসব ভেবে বেশ চিন্তায় পড়ে যান শর্মিলা। নীলা একটু মনে মনে খুশিই হল, প্রত্যাশা বোধহয় কিছু একটা আকাম করেছে। তাই মা এখন ওকে বকবে। প্রত্যাশার আপাদমস্তক পর্ক করলেন নিহারিকা। পরনে হাঁটু অবধি টপস, লেডিস জিন্স। কিছু চুল পেঁচিয়ে প্রজাপতি ব্যান্ড দিয়ে একপাশে আটকানো। একদম বাচ্চা বাচ্চা লাগছে। এইটা কি পরেছ তুমি? এত বড় মেয়ে হয়ে কিসব বাচ্চাদের ফ্রক পরেছ? তার উপর বাড়িতে মেহমান এসেছে গি। বড় আন্টি, এইটা তো টপস, ফ্রক নয় গ। নিহারিকা আলমারি খুলে খুঁজে খুঁজে শাড়ি, প্রয়োজনীয় জিনিস আর গহনা বক্স বের করে বিছানায় নামালেন। বাড়িতে অনেক লোকজন আছে। উনারা এ বাড়ির ছোট বুকে দেখতে চাইছেন, তাই বুয়ের মতো হয়ে যাও। এখন জলদি এই শাড়ি আর গহনাগুলো পরে তৈরি হয়ে নাও। নিহারিকা এই বলে চলে যেতে নিচ্ছিল। প্রত্যাশা মুখটা কাচুমাচু করে বলে উঠল, আমি তো শাড়ি ঠিকঠাক পরতে পারি না গি। কয়েক মুহূর্ত নিরুত্তর থেকে ইশারায় দেখিয়ে বললেন, ওগুলো পরে আসো, আমি পরিয়ে দিচ্ছি গু। প্রত্যাশা হাসি মুখে প্রয়োজনীয় জিনিস হাতে নেয়া। নিহারিকা ফের বললেন, লম্বায় তো আমার সমানই। পেটিকোটের সাইজ ঠিকই হবে আশা করি। আর ব্লাউজটা তোমার গায়ে একটু ঢিলা হতে পারে। যদিও এটা অনেক আগের ব্লাউজ ছিল, গায়ে লাগেনি বিধায় পরা হয়নি। তবুও রেখে দিয়েছিলাম গু। নিহারিকা সিল্কের লাল রঙের শাড়িটা হাতে তুলে নিলেন। প্রত্যাশা চঞ্চল কণ্ঠে বলল, শাড়িটাও বুঝি আগে পড়েননি? নতুন ভাঁজ খুলছেন দেখছি। নিহারিকা প্রত্যুত্তর না দিয়ে ভাঁজ খুলে কোমরের চারপাশে জড়াতে শুরু করলেন। এক কোণা যখন কোমরে গুজতে নিলেন, প্রত্যাশা হঠাৎ নড়াচড়া করে খিলখিলিয়ে হেসে উঠল। নিহারিকা কপালে ভাঁজ ফেলে প্রত্যাশার দিকে চাইল। চোখের ভাষায় বোঝালেন কি সমস্যা। প্রত্যাশা নড়াচড়া করতে করতে বলল, উফ, বড় আন্টি সুটসুডি লাগছে তো। নিহারিকা তপ্ত নিঃশ্বাস ফেল। একে নিয়ে চলা মুশকিল। বানরের মতো নড়তে থাকল প্রত্যাশা। নিহারিকা বিরক্তি নিয়েই কোনো রকমে গুজে দিলেন। পরপর কুচি দিতে দিতে গম্ভীর স্বরে বললেন, তোমার মা কিছুই শেখায়নি বুঝি? শাড়ি পরা, তারপর কাকে কি সম্বোধন করতে হয়, এসব শেখায়নি? প্রত্যাশা দাঁত কেলিয়ে বলল, শিখিয়েছে তো। তবে আম্মু বলেছে সব আগেভাগে শিখে ফেললে শাশুড়ি শিখাবে কি? তখন তো তারা ভাববে বউ আবার আমাদের চেয়ে বেশি জানে, তাই কিছুটা খালি রেখেছে আপনার স্পেশাল ক্লাসের জন্য। আঁচলটা গুছিয়ে কাঁধে পিন আপ করতে করতে নিহারিকা বললেন, শোনো, এই বড় আন্টি বলে ডাকা বন্ধ করো। নীলাশা যেভাবে সম্বোধন করে এরপর থেকে তুমিও সেভাবে। ঠিক আছে বড় আউ। এতটুকু বলেই জিভে কামড় দেয় প্রত্যাশা। সুধরে নিয়ে বলল, অপসা সরি মা। নিহারিকা নিজ হাতে গহনা আর বালা জোড়া পরিয়ে দিলেন প্রত্যাশার হাতে। প্রত্যাশা কিছুটা সংকোচে বলল, এত কিছুর দরকার ছিল না। না মানে গহনা তো হয় খুব শখের। এগুলো নিশ্চয় আপনার খুব শখের। যদি না বুঝে কোনোটা হারিয়ে ফেলি। তাই এগুলো আজ থেকে তোমার। অনেক আগেই গড়ে রেখেছিলাম আমার নীরবের বুয়ের জন্য। নীলাশারটা ওর বিয়ের দিনই দিয়েছিলাম।
তোমাদের বিয়ে তো হঠাৎ করে হয়ে গেল, তাই দেওয়া হয়ে ওঠেনি গি। এটুকু থেমে হারিয়ে ফেলা এটা ভালো কথা নয় মা। সবকিছু যত্ন সহকারে আগলে রাখতে হয়। আগলে রাখাটাই ক্রেডিট, হারিয়ে ফেলা নয়। ঠিক গহনার মতো বর সংসারকেও আগলে রাখতে হয় গি। ড্রয়িং রুমে অপরিচিত মানুষের ভিড়ে প্রত্যাশার ভালো লাগছিল না। লাঞ্চ করে অল্প সময় কাটিয়েই রুমে চলে আসে। লাঞ্চ করতে বসে তো একজন জিজ্ঞেস করে বসলেন, নীরব কখন আসবে? প্রত্যাশা সরল মনে জানি না বলে। এটা নিয়ে অন্যজন তো আবার ঠেস দিতে বাদ দিলেন, নাও মা, সে কি কথা? বর কখন আসবে জানো না? আবার বর ছাড়াই আগেভাগে লাঞ্চ করতে বসেছ। মহিলার ভাগ্য ভালো, প্রত্যাশা মুখ খোলার আগেই নিহারিকা বেগম বলেন, আমি ওকে বসতে বলেছি। নীরব ডিউটাতে ব্যস্ত থাকে, তাই অয়থা বারবার ফোন দেওয়া ওর পছন্দ নয়। নীরব ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার পর প্রত্যাশা সারা ঘরে চিরুনি তল্লাশি চালিয়েছে, কিন্তু কোনো আলামত পাওয়া যায়নি। প্রত্যাশা ভেবে নেয় অমন রসকসহীন পুলিশের প্রেমিকা আছে, এটা ভাবা বিলাসিতা বই কিছু নয়। ব্যাটার কপালে তো বই টিকত না। আমি ছাড়া অন্য কেউ হলে এই এক সপ্তাহ হতো না। ভাবনার মাঝে পড়ি দরজার দাঁড়গোড়ায় দাঁড়িয়ে লন্ড্রি থেকে দেওয়া নীরবের শার্ট প্যান্ট প্রত্যাশার হাতে দিয়ে বলে, খালাম্মা সব তুইলা রাখতে কয়েছে। প্রত্যাশা কাবার্ড খুলে তুলে রাখল। হঠাৎ সাদা শার্টের দিকে তাকাতেই মাথায় দুষ্টুমি চাপল। সাদা শার্টটা গায়ে জড়াল। শার্টের বোতামগুলো খোলা, ওর শরীরের সঙ্গে আলগা হয়ে উঠছে ফ্যানের হাওয়ায়। এদিক ওদিক বাঁকা হয়ে নিজেকে আয়নায় দেখে নিয়ে প্রত্যাশা দুষ্টু হেসে লাল রক্ত জবার ন্যায় রঙিন করা ঠোঁটজোড়ার ছাপ ফেলে শার্টের কলারে। সেদিন এই সাদা শার্টটা পরেই বুঝি শ্বশুরবাড়ি গিয়েছিল জনাব। প্রত্যাশা ভাবে লোকটা গম্ভীর, রসকসহীন হলেও দেখতে হেব্বি আছে। হ্যান্ডসামের বউ হতে পারা চারটিখানি কথা নয়। ফ্রেন্ডদের সামনে বেশ ভাব নিয়ে বরকে প্রেজেন্ট করা যাবে, এসব ভেবে ওর ভালোই লাগল। ঠোঁটের কোণে হাসি নিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে নীরবের সানগ্লাস হাতে নিয়ে প্রত্যাশা আয়নার দিকে চেয়ে চোখ টিপে চশমাটা চোখে দিয়ে সুর করে গাইল, হ্যায় ও হ্যান্ডসাম সোনা সাপসে মেরে দিল কো গায়ালে কার। গাইতে গাইতে প্রতিটি পায়ে যেন ছন্দ জড়িয়ে যায়। ধীরে সুস্থে ঘূর্ণি দেয় মাথায়, পরপর দুই হাত এক করে গালের এপাশে আবার ওপাশে ধরে গায়, মেরি নিন্দ চূড়ানে উসনে ওর খাপ গায়াদে কার গু। চোখে মুখে ছেলেমানুষি দুষ্টুমি নিয়ে, আব ইয়ে নয় না বলে ইয়ার বলো ইয়ে হি লাগাতার উ। শরীর বাকিয়ে একপাশে হেলে পড়ে, কুই চাহে কিতনা রোকে কারুঙ্গি প্যারার গ। কোমর দুলিয়ে দুপাশে হাত নাড়িয়ে, মেরে শাইয়া সুপারস্টার, মেরে সাইয়া সুপারস্টার, मैं फैन हुई उनकी ও মেরে শাইয়া সুপারস্টার, मैं फैन हुई उनकी मेरे গে। এক হাত কোমড়ে অন্য হাত গালে রেখে ঘুরতে গিয়ে গলার স্বর আটকে যায়, চোখ দুটো বড়বড় হয়ে যায়। দরজার ফাঁকে নীরব দাঁড়িয়ে। প্রত্যাশার মুখে ঝট করে লজ্জার ছায়া ছড়িয়ে পড়ে। চশমাটা খুলে হাতের মুঠো চেপে ধরে, শার্টটা বুকের কাছে জড়িয়ে ধরে দুপা পেছনে সরে যায়। ত্রস্ত চোখ নামিয়ে নেয়। ফোনে কিছু একটা করে নীরব নির্লিপ্ত ভূমিতে ভেতরে এগিয়ে আসে। প্রত্যাশা মুখ বনে ঠাই দাঁড়িয়ে। বিছানায় বসে পায়ের উপর অপর পা তুলে নীরব মোজা খুলতে খুলতে প্রত্যাশার দিকে তাকাল। বলল, ডান্স স্টেপ সুন্দর হচ্ছিল। থামলে কেন? সুপারস্টার এর সাথে কোস্টার হিসেবে তোমাকে মানাবে কি না, এই জন্য হলেও পুরোটা দেখা দরকার ছিল গো। প্রত্যাশা তড়িৎ মাথা তুলে চাইল। বলল, শুনুন, এটা জাস্ট গান। আপনি আবার ভেবে বসবেন না আপনাকে ভেবে গিয়েছি। আর না তো গানের লাইনগুলো আপনাকে উদ্দেশ্য করে বলা গে। নীরব হালকা হাসে, চোখে একটু কৌতুকের ঝিলিক। বলল, আরে না না, আমি তো এমন কিছু ভাবিনি। তবে গানের লাইনগুলো তুমি এত মন দিয়ে গাচ্ছিলে যে মনে হচ্ছিল কাউকে ভেবেই। এখন তুমি যদি এক্সট্রা সিরিয়াস হয়ে আমাকে ডিসক্লেইমার দাও, তাহলে তো আমার সন্দেহ জাগে সত্যিই কি আমি ছিলাম না তোমার শাইয়া সুপারস্টার এ। নীরবের থেকে খানিকটা দূরত্বে বিছানায় বসল প্রত্যাশা। দুই হাত বিছানায় ঠেস দিয়ে মাথা দুদিকে নাড়িয়ে বলল, উহু, ছিলেন না। ওইয়ে বললাম জাস্ট গান। লাল শাড়ির উপর সাদা শার্ট। নীরব চেয়ে চেয়ে দেখছে। প্রত্যাশার দিকে তাকিয়েই বিজ্ঞের মতন মুখাবয়ব করে বলল, ওহ হি হুম ঘ। প্রত্যাশা হেসে বলল। নীরব নিটোল চাহনিতে প্রত্যাশার হাসিটা দেখল। পরপর ফ্রেশ হতে যাবে বলে উঠে দাঁড়াল। কিছু ভেবে পিছনে তাকাল। প্রত্যাশা শার্ট খুলতে ব্যস্ত। নীরবের ঠান্ডা স্বরে প্রত্যাশার হাত থেমে গেল। প্রত্যাশা,
প্রত্যাশা চোখ তুলে চাইল। এই প্রথম নীরবের মুখ থেকে নিজের নামটা শুনল। আগে শুনেছে বলে মনে করতে পারল না। ডাকটা শান্ত অথচ কেমন গাঢ় স্বরে ছিল। প্রত্যাশা অপ্রস্তুত কণ্ঠে বলল, হুগ। ঠোঁটের পাশে স্মিত হাসি ছড়িয়ে নীরব বলল, হাসলে তোমাকে সুন্দর লাগে। বাদ্যযন্ত্রের সুরের মতোই বাক্যটি রিনিঝিনি করে বাজতে থাকল প্রত্যাশার কানে। নীরব দ্বিতীয় কথা না বলে ফ্রেশ হতে যায়। হাসলে ওকে সুন্দর লাগে এটা আব্বু আম্মু ছাড়া কেউ বলেছে বলে মনে হয় না। যদিও তাদের বলা কথাগুলো বরাবরই সান্ত্বনার মতো লাগত। কারণ বেশিরভাগ মানুষই বলে হাসলে ডান পাশের গজ দাঁতটা স্পষ্ট দেখা যায়। আর এই গজ দাঁত নাকি সৌন্দর্যের অপূর্ণতা। এই তো কিছুক্ষণ আগেই এক অতিথি হইচি করে বলে উঠেছিলেন, আরে নতুন বউয়ের তো দেখি গজদাঁত। বলবার ভঙ্গিটা এমন ছিল যেন এটা কোনো বড় দোষ। অবচেতনেই মনটা ভার হয়ে এসেছিল প্রত্যাশার। তবে এই মুহূর্তটা আলাদা। চিরচেনা সেই অনাকাঙ্ক্ষিত অপূর্ণতার জায়গায় এবার এক অপ্রত্যাশিত প্রশংসা যেন নিঃশব্দে এসে বসে গেল। নীরবের ছোট্ট মন্তব্যে প্রত্যাশার মনটা ভরে উঠল অদ্ভুত এক ভালোলাগার আবেশে। রাত্রি 11টা বাজতে চলেছে। প্রত্যাশা বিছানায় আধশোয়া, হালকা পেট ব্যথায় চোখে ঘুম নেই। নীরব আর নিভান কিছুক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে বাবাকে পৌঁছে দিয়ে ফিরেছে। চোখ বুজেছিল প্রত্যাশা হঠাৎ শব্দ পেয়ে চোখ মেলে নীরবকে দেখে উঠে বসল। কয়েকটা প্যাকেট বিছানার ধারে নামিয়ে রাখল নীরব। বলল, মেয়েদের পছন্দ সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। জানি না এগুলো তোমার পছন্দ হবে কিনা। তবুও আজকের মতো নিজের রুচিটাই তোমার উপর আরোপ করলাম। পরে না হয় পছন্দমতো করে নিওই। প্রত্যাশা অবাক হল। প্রত্যাশাকে আরেক দফা অবাক করে নীরব ছোট্ট হলুদ খামটা পকেট থেকে বের করে বলল, এটা রাখো। তোমার পছন্দমতো শপিং করে নিও। প্রত্যাশা ভ্রু গুটিয়ে প্রশ্ন করল, এটা বুঝি বউয়ের ভরণপোষণের দায়িত্ব থেকে দিচ্ছেন গু? নীরব একটু হাসল। পরপর আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বর হিসেবে তোমার সবটুকু চাওয়া পূরণ করাটাই তো আমার ন্যূনতম দায়িত্ব। এটাকে ভরণপোষণ বললে আমার তেমন আপত্তি নেই। তবে আমি বলবো এক ধরনের অভ্যাস করতে চাইছি। এখন থেকেই অভ্যস্ত হতে চাইছি। তোমার দেখভাল করার অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে চাইছি। আশা করি তুমি সুযোগটা দিবে গি। প্রত্যাশা ভাবলে এসপি সাহেব খুব ধুরন্ধর। ঠিক এমনভাবে বলল যাতে আমি না করতে না পারি। নীরব ফ্রেশ হয়ে সোফায় বসে কফি খাচ্ছে আর ফোন স্ক্রোল করছে। এমন সময় প্রত্যাশার ফোনটা বেজে উঠল। জেনারেল মোডে ছিল। ঘরের নীরবতা চিডে রিংটোনে সেট করা মেন্টে শেয়ার ডাইফ্যান্ডি শ্যাবনেম হ্যান গার্লশেন খেয়ে এটার চিওয়াও গানটা বাজতে লাগল। রিংটোনে এমন গান শুনে নীরবের গলায় কফি আটকে আসার জোগাড়। কোনো রকমে খুক কেশে গলাটা ঠিক করল নীরব। প্রত্যাশা ফোন হাতে নিয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশ থেকে হ্যাপি প্রশ্ন করল, এই প্রত্যাশা কই তুই? কলেজ আসলি না? বিকেলে প্রাইভেটেও তো আসলি না। গ্রুপেও দেখছি না। হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলি রে? শ্বশুর বাড়িতে গু। হ্যাপি বিস্ময়ে চেঁচিয়ে উঠল, শ্বশুর বাড়ি? হোয়াট? আপুর শ্বশুর বাড়ি উ। ওহ তাই বল। এমনভাবে বললি আমি তো ভেবেছিলাম। আচ্ছা যাক গে সোনু, কেমিস্ট্রি স্যার তো খাতা দিয়েছে। সেদিন পরীক্ষা নিল না, কি হয়েছে জানিস? স্যার তো আমাদের উপর খুব চটেছে। সে কি হম্বিতম্বি করলেন? বলেছেন তোদের 5 জনের খাতায় সেইম উত্তর উ। প্রত্যাশা এক হাতে পেট চেপে তেতে উঠল। সেইম উত্তর হবে না তো আলাদা উত্তর হবে। আরে বলতে পারলি না স্যার আপনি কি আমাদের 5 জনের আলাদা আলাদা প্রশ্ন দিয়েছেন? যে উত্তর আলাদা হবে আশা করছেন উ। আরে ধুর, বুঝলি না তুই? স্যার বলেছেন তোরা 5 জন একেবারে কপি পেস্ট করে খাতায় তুলেছিস। ভুলগুলো সেইম। তোরা 5 জন একে অপরকে টুকলি করে লিখেছিস। তাই তোদের এবার নম্বর দেইনি। ফেইল তোরা। খাতা তোদের বাবা-মার কাছে যাবে গু। ও অপ্রস্তুত গলায় বলে প্রত্যাশা। হ্যাপি ভুলগুলো বলছিল। এক সময় হাসতে হাসতে বলল, শোন দোস্তু, স্যার তো পুরা আগুন। বললেন তোরা মৌল চিনতে পারিস না। ভুলভাল মৌল মিশিয়ে এমন বিক্রিয়া লিখছিস। খাতায় দেখে মনে হচ্ছে পরীক্ষাগারে করলে তো তখনই ব্লাস্ট হতো উ। আরও কিছু কথা শেষ করে প্রত্যাশা ফোনটা বিছানায় নামিয়ে রাখে। পেটের ব্যথাটা ক্রমশ অসহনীয় রূপ নিচ্ছে।
বিছানায় বসে দুই হাতে কোমর চেপে ধরে মাথাটা নিচু করে একরাশ যন্ত্রণায় মৃদুস্বরে বলে ওঠে প্রত্যাশা। উফ্ফউ। নীরব কফির মগ রেখে এদিকেই আসছিল। প্রত্যাশার কষ্টময় মুখ দেখে ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে। কাছে এসে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, প্রত্যাশা, কোনো সমস্যা? প্রত্যাশা কিছু বলতে পারে না, শুধু মাথা নেড়ে না বোঝায়। নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যথায় কপাল কুঁচকে যাচ্ছে ওর। নীরব পাশে বসে ওর দুই বাহু আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। কপালে ঘাম জমে উঠেছে প্রত্যাশার, মুখমণ্ডলে ক্লান্তির ছাপ স্পষ্ট। নীরবের মন দুশ্চিন্তায় ভরে উঠল। কি হয়েছে বলো? ডক্ট। বাক্যটা শেষ করার আগেই প্রত্যাশা অস্পষ্ট স্বরে বলে, তেমন কিছু নয় গু। তবে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। কিন্তু প্রত্যাশা কিছুতেই খুলে বলছে না। নীরব একটু ভেবে নিয়ে নিচু স্বরে সাবধানে জিজ্ঞেস করে, মেয়েলি সমস্যা? প্রত্যাশার মুখ লজ্জায় রং হারায়। কিছু বলতে পারে না। চোখ বন্ধ করে মাথা নিচু করে হালকা করে সম্মতি জানা। মাত্র কয়েকদিন হলো বিয়ে হয়েছে, সম্পর্কটাও এখনও সাবলীল হয়ে ওঠেনি। এমন ব্যক্তিগত বিষয়ে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। নীরব আর কোনো প্রশ্ন করে না। এক মুহূর্ত দেরি না করে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে প্রত্যাশা চোখে মুখে পানি দিয়ে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করে। তন্মধ্যে নীরব হন্তদন্ত পায়ে রুমে ঢোকে। হাতে একটা ফার্মেসির প্যাকেট। নিঃশব্দে সেটা প্রত্যাশার দিকে বাড়িয়ে দেয়। তারপর আরও একটা ছোট প্যাকেট হাতে দিয়ে নরম গলায় বলে, এখানে পেইন কিলার আছে। এক্ষুনি খেয়ে নাও। ডোন্ট ওরি, দ্য পেইন উইল ইজ সুন গো। প্রত্যাশা কিছু বলতে পারে না। লজ্জা, কৃতজ্ঞতা আর অস্বস্তির এক অদ্ভুত মিশেলে ও শুধু প্যাকেটটা হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে রাখ। নীরব ওর অবস্থাটা বুঝে, যেন কিছুই না ঘটেছে এমন ভঙ্গিতে ব্যালকনিতে চলে যায়। যেন ওর লজ্জাটা আর না বাড়ে। নীরবের পিঠের দিকে প্রত্যাশা তাকিয়ে রইল। প্রত্যাশার বুকটা একটু হালকা লাগল। এতটা কেয়ার, এতটা বুঝে চলা দেখে প্রত্যাশার মনের ভিতর এক ফোঁটা কৃতজ্ঞতা জমে উঠল। সাথে ভালোও লাগল বটে। প্রত্যাশা বিছানায় শুয়ে চোখ বুজে ঘুমের অভিনয় করে আছে। নীরব নিঃশব্দে এসে বিছানার পাশে দাঁড়াল। ফ্যানের বাতাসে কয়েকটা চুল প্রত্যাশার মুখের উপর উডাউডি করছে। নীরব ঝুঁকে এক হাত দিয়ে চুলগুলো সরাতে নেয়। এমন সময় প্রত্যাশা ঝট করে চোখ মেলে তাকায়। নীরব অপ্রস্তুত ভূমিতে হাত থামিয়ে নেয়। তার মানে ঘুমায়নি ও। নীরব মুখাবয়ব স্বাভাবিক করে সাফাই দিতে জড়তা নিয়ে বলল, ভাবলাম চুলগুলো তোমায় ডিস্টার্ব করছে, তাই সরিয়ে দিতে গু। প্রত্যাশা মনে মনে হাসল। হঠাৎ প্রশ্ন করল কৌতূহল নিয়ে, আচ্ছা আব্বু তো সকাল হলেই আমাকে নিয়ে যাবে। চলে যাওয়ার পর এসপি সাহেব কি বুকে মিস্টিস করবে? নীরব উত্তর না দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে নেয়া। শুধালো, হাউ আর ইউ ফিলিং নাও? বেটার, থ্যাঙ্কস। পরের দিন বিকেল বেলা প্রীতিদের ড্রয়িং রুমে নীরব বসে হাঁটুতে কনুই রেখে দুই হাত মুখের কাছে ধরে গভীর ভাবনায় মশগুল। তার ভাইজের এত পরিবর্তন কি এমনি এমনি হয়েছে, নাকি সে যেটা ধারণা করে সেটাই সঠিক? প্রশ্নের উত্তর অজানা। আজও সবটা ধোঁয়াশা। পরিবারের কেউই নিবিড়ের বিয়ের পর যোগাযোগ রাখেনি ওর সাথে। যমজ ছিল ওরা দুই ভাই। একসাথে সবসময় থাকা, একই স্কুলসহ একই ভার্সিটিতে পড়েছে। তবে সাবজেক্ট ভিন্ন ছিল। হলে একসাথে থেকেছে। প্রীতি ওদের ব্যাচমেট। নিবিড় প্রেমে জড়াল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই বিয়ে নিয়ে এক মহা ঝামেলা হল। তারপর আরও ঝামেলা মিলে পরিবারের সবার সাথে নিবিড়ের যোগাযোগ না হলেও নীরবের সাথে মাঝে মাঝে হতো। কিন্তু 1.5 বছর ট্রেনিংয়ের ব্যস্ততার জন্য দুই ভাইয়ের আর যোগাযোগ হয়নি। ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করতে এসে খবর এলো নিবিড় গভীরভাবে ড্রাগে আসক্ত হয়ে পড়েছে। আচরণ পুরো বদলে গেছে, রাগী, রাগ হলে ভাঙচুর করার স্বভাবে পরিণত হয়েছে। মেয়ে ইচ্ছে ছিল নিবিড়ের প্রাণ। প্রীতি বিদেশি প্রজেক্টে চাকরি করত। মেয়েকে সময় দিতই না বলা চলে। ছোট থেকেই নিবিড়ি ইচ্ছেকে বেশি দেখভাল করত, খেলা করত, আদর করত, খুব বেশিই মিশত। ইচ্ছেও বাবার নেওটা ছিল। ড্রাগের প্রতিক্রিয়ায় খুব তাড়াতাড়ি নিবিড় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসে। নীরব ট্রেনিং শেষে এসে এসব শুনে হতভম্ব। কিছু সন্দেহ তীব্র হয়। তারপর নিজে নিবিড়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করে। এদিকে বাবার অনুপস্থিতিতে ছোট্ট ইচ্ছের মানসিক বিকাশে বিঘ্ন ঘটে। কারো সাথে কথা বলত না, হাসত না।
ছোট্ট চঞ্চল ইচ্ছের চঞ্চলতা হারিয়ে যায়। নীরব যখন ইচ্ছেকে দেখতে আসল, ইচ্ছে তখন নীরবকেই বাবা ভেবেছিল। নীরব ভুল ভাঙিয়ে দেয়া, তবুও অবুঝ ইচ্ছে পাপাই ভাবত। এদিকে মেয়ের মানসিক বিকাশে বিঘ্ন ঘটায় প্রীতি সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেয়া। সাথে নীরবও ছিল। ডক্টর বলেন, ইচ্ছে বাবার অনুপস্থিতিতে ওয়াড রোগে ভুগছে। এরকম চলতে থাকলে ওর সমস্যা বাড়বে। ইচ্ছে যেহেতু আপনাকে বাবা ভাবছে, আর আপনার সংস্পর্শে থাকলে কথা বলে, হাসে, অনুভূতি প্রকাশ করে, তাই বাচ্চাটিকে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক হাসি খুশি রাখতে কিছুদিন ওর সাথে অভিনয় করবেন। এটাও একটা থেরাপি। ধীরে ধীরে ইচ্ছে বড় হবে। যখন স্বাভাবিক হবে, তখন ডক্টর আরও কিছু পরামর্শ দেন। নীরবের ভাবনার ছেদ ঘটে ইচ্ছের ডাকে। পাপা ইচ্ছের জন্য আনা চকলেট বক্স দেয়া হাতে। প্রীতি উপর থেকে নেমে আসে মেয়ের পিছু পিছু। সিঙ্গেল সোফায় বসল। ইচ্ছে নীরবের কোলের উপর বসে চকলেট খাচ্ছে। টেবিলের উপর একটা খাম। নীরব সেদিকে তাকিয়ে বলল, ইচ্ছেকে স্কুলে ভর্তির ফর্ম এনেছি। ফর্মটা ফিল আপ করে রাখবে। আমি ফ্রি টাইমে এসে নিয়ে জমা দিব গো। প্রীতি কিছু না বলে কোনো স্কুল সেসব দেখার জন্য খামটা হাতে নেয়। টেবিল থেকে খামটা তুলতে গিয়ে হঠাৎ একপাশে থাকা অপর একটা প্যাকেট পড়ে যায় ফ্লোরে। পড়ার সাথে সাথে একটা ছবি ফ্লোরের উপর জ্বলজ্বল করতে থাকে। নীরবের দৃষ্টি যায় সেদিকে। ছবিটিতে চেনামুখ দেখতেই কপালে ভাঁজ পড়ে নীরবের। নীরব ঝুঁকে ছবিটা মাটি থেকে তুলল। কোলে বসা ইচ্ছে খুশিতে ঝুমঝুম করে বলে উঠল, জানো পাপা, মামা বলেছে এটা মামি হবে গু। নীরবের চোখমুখ সেকেন্ডেই শক্ত হয়ে যায়। সাথে হাতের আঙুল আপনা-আপনি মুষ্টিবদ্ধ হয়। চলবে। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।